হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মেঘচোরের বাদবাকি যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই দেখো, এই গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক দেশের মেঘ চুরি করে অন্য দেশে নিয়ে যায়। সেখানে বৃষ্টিপাত ঘটাতে পারেন, তাই তাকে কি হয়েছে এখানে মেঘচোর বলা হয়েছে। বিজ্ঞানী চৌধুরী মার্কারি সহ আরও 11টি ধাতুর মিশ্রণে এক ধাতু সংকোচ সৃষ্টি করে। যেটা সৃষ্টি করেছিলেন সেটাকে নিয়ে তিনি একটি ধাতব গোলক তৈরি করেন। এই গোলকটি জল এমনকি জলীয় বাষ্পের সংস্পর্শে এলেও ধীরে ধীরে উত্তপ্ত হতো এবং শেষ অবধি এটি এতটাই গরম হয়ে পড়তো যে 5 মিনিটের মধ্যে একটি লেকের বরফকে জল বাষ্প ও পরে সেটাকে কি করতো দেখো, মেঘে পরিণত করে দিত। তারপর তিনি সেই মেঘ নিজের ইচ্ছা মতো এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যেখানে খুশি কি করতেন, বৃষ্টিপাত ঘটাতে পারতেন। তো এটাই ছিল। আর তোমরা যদি এরপরে আরেকটু অ্যাড করতে চাও তো সেটা করে দিতে পারো, যে ফলে যে দেশের মেঘ যেখানে বৃষ্টিপাত না হয়ে অন্য দেশে গিয়ে সেই মেঘ বৃষ্টিপাত ঘটাতো। এভাবেই বিজ্ঞানী পুরন্দর চৌধুরী মেঘ চুরি করতেন। তারপরে দেখো, বিজ্ঞান মানুষকে দিয়েছে অমিত বল, কিন্তু অযোগ্য মানুষের হাতে সেই ক্ষমতা হয়ে উঠতে পারে বিপজ্জনক এবং প্রাণঘাতী। পঠিত গল্পটি অবলম্বনে উপরের উদ্ধৃতিটি বিশ্লেষণ করো। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কল্প বিজ্ঞানমূলক একটি গল্প হলো মেঘচোর। এই গল্পে লেখক দেখাতে চেয়েছে যে বিজ্ঞানের সঠিক প্রয়োগ না হলে তার ফলে কেমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তো সেটাই আমাদের এখানে দেখানো হয়েছে। তো দেখো, বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী তার বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে মার্কারি সহ আরও 11টি ধাতুর মিশ্রণে এক অ্যালয় তৈরি করেন এবং সেই অ্যালয় দিয়ে একটি গোলক তৈরি করেন। এই গোলকটি দেখো, বা যে গোলকটি তিনি তৈরি করে ফেললেন, এবার সেই গোলকটি কি করেছিল, এই গোলকটি জল এমনকি গোলকটি যদি জলীয় বাষ্পের সংস্পর্শেও যদি আসতো তাহলে কি করত, ধীরে ধীরে এতটাই উষ্ণতা লাভ করে যে তা একটি লেকের বরফকে গলিয়ে বাষ্প তথা মেঘে পরিণত করতে পারে। বিজ্ঞানী সেই মেঘ চুরি করে অন্যত্র নিয়ে গিয়ে সেখানে বৃষ্টিপাত ঘটাতেন। এর ফলে প্রকৃতি তার আপন স্বাভাবিক সত্তা হারিয়ে ফেলার এক প্রবল সম্ভাবনা দেখা দেয়। কিন্তু যশ, নাম বা ক্ষমতার লোভে বিজ্ঞানী চৌধুরী কি করেছিল, বিজ্ঞানকে ব্যবহার করে প্রকৃতির ধ্বংস সাধনে কিন্তু তিনি মেতে ওঠেন। কেননা তিনি দেখছেন যে সেটাতে তার যেহেতু একটা প্রভাব প্রতিপত্তি বাড়ছে, তো সেই জন্য তিনি সেই কাজটা করছিলেন, তার নাম যশ হচ্ছে। সাহারা মরুভূমিতে তিনি মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ড করে। এই ঘটনায় প্রকৃতির ভারসাম্য ভীষণভাবে বিঘ্নিত হতে বাধ্য হয়। এই ঘটনা থেকেই প্রমাণিত হয় যে অযোগ্য লোক বিজ্ঞানকে ব্যবহার করলে তা হয়ে উঠতে পারে কীরকম, দেখো, তা হয়ে উঠতে পারে বিপজ্জনক ও প্রাণঘাতী। তো আশা করি এটা তোমাদের বোঝা গেছে। পুরন্দর চৌধুরীর চরিত্রটি তোমার কেমন বলে মনে হয়েছে বিশ্লেষণ করো। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পের একটি উল্লেখযোগ্য চরিত্র হলো বিজ্ঞানী পুরন্দর চৌধুরী। চরিত্রটি একই সঙ্গে আকর্ষণীয় ও বিপজ্জনক, কেননা আমরা আগের কোশ্চেনটাই দেখলাম। বিজ্ঞানের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি, বিজ্ঞানী পুরন্দর। তাই তিনি বিজ্ঞান মেধাকে তিনি কাজে লাগিয়েছিলেন। এটা সত্যি, আমরা দেখেছি তিনি কিন্তু তার যে বিজ্ঞানের যে মেধা সেটাকে তিনি কাজে লাগিয়েছিলেন। কিন্তু তিনি এমন একটি ধাতব গোলক আবিষ্কার করেন যার সাহায্যে তিনি মাত্র 5 মিনিটের মধ্যেই একটি লেকের সমস্ত বরফকে গলিয়ে বাষ্প তথা মেঘ বানিয়ে দিতে পারেন। এক্ষেত্রে বোঝা যায় তিনি একজন বড় বিজ্ঞানী। তিনি আর কি করেছিলেন দেখো, সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে নিয়ে যান সাহারার আকাশে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সারা বিশ্বে আলোড়ন ফেলে দেন। এদিক থেকে বিচার করে চরিত্রটি আকর্ষণীয়।
কেন সেটা আকর্ষণীয় হবে, সেটা যদি একটা বড় মাপের বিজ্ঞানী না হয় তাহলে কিন্তু সেটা করা কখনোই সম্ভব হবে না। মানে যে সে বিজ্ঞানী কিন্তু এটা করতে পারবেন না, তিনি কিন্তু সেটাকেই করে দেখিয়েছেন। তবে বিজ্ঞানী পুরন্দর অর্থ, যশ বা নাম করার আশায় এক দেশের মেঘ দক্ষতার সঙ্গে অন্য দেশে নিয়ে যান এবং সেখানে বৃষ্টিপাত ঘটান। এই ঘটনা প্রকৃতির স্বাভাবিকতাকে নষ্ট করে। ব্যবসায়ীদের মতো তিনি মেঘ ফেরি করে বেড়ানোর পরিকল্পনাও করেন এবং যারা তার বিরোধী বা শত্রু তাদের তিনি কি করেন দেখো, তাদের তিনি এই যে মেঘ ছিল সেই মেঘ ও বৃষ্টি থেকে তাদের তিনি কি করেছেন, বঞ্চিত করতে চান। অর্থাৎ কোথাকার মেঘ কোথায় যাবে, বৃষ্টি হবে কি না তা নির্ভর করবে বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর ইচ্ছার উপর। অর্থাৎ প্রকৃতিকে নিজের ইচ্ছার ব্যবহার করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছেন তিনি। এখানে তার মানবিক চেতনার প্রকাশ, নিকৃষ্ট চেতনার প্রকাশ স্পষ্ট হয়ে উঠেছে। এভাবেই বিজ্ঞানী পুরন্দর চৌধুরী চরিত্রটি আমার কাছে একই সঙ্গে আকর্ষণীয় ও বিপজ্জনক হয়ে দেখা দিয়েছে। কেননা এটা সম্পূর্ণ প্রকৃতির একটা ভারসাম্যকে নষ্ট করে তিনি তার নাম যশের জন্য কিন্তু একটা অন্য দিক বেছে নিয়েছিলেন, যেটা কিন্তু তার স্বার্থপরতার ইঙ্গিত এক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তারপরে দেখো, গল্পটি অবলম্বনে অসীমা চরিত্রটি সম্বন্ধে তোমার মতামত জানাও। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর নামক কল্পবিজ্ঞানের কাহিনীর একটি উল্লেখযোগ্য চরিত্র হলো অসীমা। এই চরিত্রটির মাধ্যমে লেখক যেমন একটা তার দেখো বুদ্ধিমত্তিত্ব তার যে আছে, শিক্ষা সংস্কার মানব কল্যাণ চেতনার প্রকাশ ঘটিয়েছে, সেরকমই তিনি কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন যে শুভ বুদ্ধির জয় ঘোষণা করার যে চেষ্টা, যার শুভ বা সঠিক বুদ্ধি থাকে সে যে সমস্তটা করতে পারে, শুভ বুদ্ধিরই যে জয় ঘোষণা হয় সেটা কিন্তু এখানে তিনি এখানে তুলে ধরেছেন। অসীমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক হলেও ভূগোলেও তার যথেষ্ট জ্ঞান আছে। সে কম্পিউটার বিদ্যায় দক্ষ, সর্বোপরি সে মানবিক চেতনায় সমৃদ্ধ এক নারী। বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীর কার্যকলাপের বিরুদ্ধে মাঝে মাঝেই সে বিরোধী মনোভাব ব্যক্ত করেছে। এক্ষেত্রে কিন্তু তার যে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া সেটা কিন্তু আমরা এখানে কিন্তু বুঝতে পারছি। পুরন্দর চৌধুরীর মেঘ ফেরি করার কথা শুনে সে বিজ্ঞানী পুরন্দরকে ফেরিওয়ালা বলে সামান্য কিন্তু বিদ্রূপ করেছে। আমরা দেখেছি যে আমরা আগের যে কোশ্চেনগুলো ছিল সেটাকেও তাকে কিন্তু যে একটু তিনি ব্যঙ্গ করেছেন সেটা আমরা দেখেছি। তো এখান থেকে আমরা দেখো কি বুঝতে পারছি, কখনোই কিন্তু অসীমা বিজ্ঞানীর কথাকে নির্দ্বিধায় মেনে নেয়নি। এখানে তার চরিত্রের দৃঢ়তার প্রকাশ পেয়েছে। সবশেষে যখন সে বুঝতে পেরেছে যে চৌধুরীর কার্যকলাপের বিরুদ্ধে মাঝে মাঝেই সে বিরোধী মনোভাব ব্যক্ত করেছে, যখনই সে বুঝতে পেরেছে যে না এটা ঠিক না, তখনই কিন্তু সে সোচ্চার হয়েছে। আর এখানে দেখো, হ্রদের জল মেঘ হলে বিজ্ঞানী চৌধুরী তার আবিষ্কৃত সংকর ধাতুর গোলকটির সাহায্যে কি করেছে, স্ট্রেভার লেকের বরফকে মেঘে পরিণত করে প্রকৃতির ভারসাম্য সে কি করেছে, নষ্ট করে দিতে চেয়েছিল। সে কিন্তু নিজের হাতে সমস্তটা রাখতে চেয়েছিল। তখন অসীমা কিন্তু বাধ্য হয়ে বিজ্ঞানীকে ভয় দেখিয়ে তার কার্য থেকে তাকে বিরত করেছেন। গোলকটিতে রকেটের সকেটে ফেলে দিয়ে অসীমা সেটিকে অকেজো করেছে এবং পৃথিবীর যে স্বাভাবিকতা সেটাকে কিন্তু রক্ষা করেছে। এভাবেই আলোচ্য কাহিনীটিতে অসীমার বুদ্ধিমতিত্ব, তারপরে তার যেটা প্রথমেই বললাম শিক্ষা সংস্কার ও মানব কল্যাণের চেতনার কিন্তু প্রকাশ আমরা এখানে দেখতে পাই। ফলে আমরা দেখছি এক্ষেত্রে যে অসীমা হয়ে উঠেছে শুভ বুদ্ধি ও মানব কল্যাণমুখী বিজ্ঞানের প্রতীক, বিজ্ঞানের আশীর্বাদের প্রতিনিধি। নেক্সট দেখো, এই গল্পে পুরন্দর এবং অসীমা আসলে দুটি পৃথক এবং পরস্পর বিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধিত্ব করেছে। কে কোন ধারণার প্রতিনিধিত্ব করেছে সেটা জানিয়ে তুমি এদের মধ্যে কাকে কেন সমর্থন করবে বিশদে জানাও। সুনীল গঙ্গোপাধ্যায় মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী ও অসীমা দুটো পরস্পর বিপরীত চরিত্রের প্রতিচ্ছবি। তো দেখো তারপরে কি লিখেছি এখানে,
তো সেটা তো আমরা দেখেইছি যে তারা দুজনে অপোজিট। পুরন্দর চৌধুরী কিরকম ছিলেন? একজন খ্যাতনামা বিজ্ঞানী, যিনি তার বৈজ্ঞানিক সৃষ্টিকে ঘিরে প্রবল গর্ব অনুভব করেন। এক দেশের মেঘ অন্য দেশে সরিয়ে নিয়ে গিয়ে তিনি যেভাবে ইচ্ছামূলত বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হয়েছেন তা নিঃসন্দেহে এক বিপুল বৈজ্ঞানিক কীর্তি। এটা তোমাদের আগেই বললাম যে তাকে যতই আমরা বিপজ্জনক ভাবি বা যা ভাবি, এটা কিন্তু যে সে বিজ্ঞানীর পক্ষে কিন্তু এটা সম্ভব না, তিনি সেটা কিন্তু করে দেখিয়েছেন। এক্ষেত্রে কিন্তু তিনি যথেষ্টই প্রতিভাবান বৈজ্ঞানিক, সেটা আমরা বলতেই পারি। কিন্তু এই শক্তিকে তিনি সঠিক পথে ব্যবহার না করে হয়ে উঠতে চেয়েছেন আকাশের দেবতা ইন্দ্রের মতো। বিশ্বজুড়ে বৃষ্টিপাতের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার বাসনা থেকেই তিনি নৈতিক বোধকে উপেক্ষা করেছেন। তার চরিত্রে যেন বিজ্ঞানের আশীর্বাদ নয়, সেটা তার সম্ভাব্য অভিশাপকেই তুলে ধরে। কেননা আমাদের যে প্রকৃতি, সেটা যদি তার নিজস্বতা হারিয়ে এটা যদি কোনো ব্যক্তি কারুর পক্ষে কারুর হাতে চলে যায়, এটা কিন্তু আমাদের কাছে আশীর্বাদ নয়, এটা কিন্তু অভিশাপই। অন্যদিকে অসীমা এক মেধাবী ছাত্রী, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়লেও ভূগোল ও কম্পিউটারে তার গভীর জ্ঞান রয়েছে। তিনি পুরন্দর চৌধুরীর অনৈতিক বৈজ্ঞানিক প্রয়াসের বিরোধিতা করেছেন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেষ্ট থেকেছেন। ফলে অসীমা হয়ে উঠেছে শুভ বুদ্ধি ও মানব কল্যাণমুখী বিজ্ঞানের প্রতীক, বিজ্ঞানের আশীর্বাদের প্রতিনিধি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের যে কোশ্চেনটা ছিল যে এটা জানিয়ে এদের মধ্যে কাকে সমর্থন করবে, তাহলে তুমি বিশদে জানাও। তো নিশ্চয়ই এটা অসীমাই হবে। তো তোমরা যে যার, তাহলে আমি লিখবো যে আলোচ্য দুই চরিত্রের মধ্যে আমি অসীমাকে সমর্থন করি। তোমরা তোমাদের নিজেদের মতো কিন্তু এখানটায় একটুখানি লিখতে পারো। তারপরে দেখো, গল্পটিতে যতগুলি স্থান নাম আছে তার একটি তালিকা তৈরি করে বানিয়ে প্রত্যেকটি স্থান সম্বন্ধে লেখো। সাহারা মরুভূমি লিখেছি আফ্রিকা মহাদেশের উত্তরাংশে 94 লক্ষ বর্গ কিমি বিস্তৃত পৃথিবীর উষ্ণ মরুভূমি। বোস্টন শহর, এটি আমেরিকায় অবস্থিত একটি বন্দর শহর। আর দেখো, এটা হচ্ছে ম্যাসাচুসেটসের রাজধানী। তারপরে দেখো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার ম্যাসাচুসেটসে অবস্থিত, 1636 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। আলাস্কা আমেরিকার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রদেশ। মাউন্ট চেম্বারলিন আলাস্কার ব্রুকস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে দেখো, লেক স্ট্রেবার আলাস্কার মাউন্ট চেম্বারলিনের পাশে কুয়াশায় ঢাকা বরফাবৃত হ্রদটির নাম লেক স্ট্রেবার। সাইবেরিয়ার মধ্য এশিয়ার উত্তরাংশে, এগুলো কিন্তু একটা একটা করে তোমরা এইভাবে লিখে নেবে। তো যেটা বলছিলাম, মধ্য এশিয়ার উত্তরাংশে অবস্থিত বরফাবৃত একটি অঞ্চল হলো সাইবেরিয়া। এটি তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। দক্ষিণ সাইবেরিয়ার পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল অবস্থিত। তারপরে দেখো, আটলান্টিস হলো বরফাবৃত লেকের তলায় থাকা পৃথিবীর এক প্রাচীন সভ্যতা। তারপর নেক্সট হচ্ছে কলকাতা, ভারতের মহানগরীগুলির মধ্যে অন্যতম প্রধান। এটি খুব গুরুত্বপূর্ণ একটি শহর, একদা ব্রিটিশ ভারতের রাজধানী। বর্তমানে কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। এই অ্যাক্টিভিটিগুলো এত অবধি ছিল। নেক্সট অন্য চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।